মিহি বলল, তোকে আমি পরে দেখে নিচ্ছি। আমি আর কিছু বললাম না, একদম পিছনে গিয়ে এক একটা বেঞ্চে বসে পড়লাম। ক্লাস খুব মনোযোগ দিয়ে করলাম। ক্লাস শেষে বের হয়ে এলাম। ক্যাম্পাসে আসতেই দেখি আকাশ আর মিহি একসাথে বসে আছে। আমি বাসার উদ্দেশ্যে রওনা দিতেই আকাশ বলে উঠলো, ওই শোন। আমি মনে মনে ভাবলাম, এই তো আবার হয়তো অপমান করবে, আর না গেলেও বিপদ। তারা তো বড় লোকের ছেলে মেয়ে, পরে দেখা যাবে আমাকে কলেজ থেকে বের করে দিবে, আমার স্বপ্ন পূরণ হবে না। তাই বেশি কিছু না ভেবে তাদের কাছে গেলাম। তারপর বললাম, জি ভাইয়া বলেন। মিহি একটা কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ক্লাসে কি জানি বলেছিলি? আমি বললাম, কিছু না, সরি বলেই মাথা নিচু করে ফেললাম। কিন্তু মিহি মেয়েটা বসা থেকে উঠে আমার দিকে এসে আমার চশমার ফ্রেমটা ধরে একটা টান দিল। চশমাটা ছিটকে মাটিতে পড়ে গেল। আমি একদম ঝাপসা দেখতে লাগলাম, চোখে শুধু অস্পষ্ট আলো দেখছিলাম। মিহি বলে উঠলো, এই চশমাটা দিয়ে তোকে একদম আদিম যুগের মানুষ মনে হয়, তার চেয়ে বরং তুই অন্ধ হয়ে থাক, সেটাই তোর জন্য ভালো। আকাশের পা দিয়ে আমার চশমাটা মারিয়ে দেওয়ার শব্দ পেলাম। আমার হার্টবিট যেন বন্ধ হয়ে আসছিল। ওটা শুধু একটা চশমা ছিল না, ওটা ছিল আমার আব্বুর 1 মাসের জমানো টাকার স্বপ্ন। আকাশ হেসে বলল, সরি, ভুল করে পালিয়ে গেছে। চারপাশে তাদের এরকম করা দেখে মজা নেওয়ার জন্য ভিড় জমে গেছে। সবাই মজা নিচ্ছে, আবার কেউ কেউ ভিডিও করছে। আমি ঝাপসা চোখে নিচু হয়ে ভাঙা চশমাটা খুঁজতে লাগলাম। ঠিক তখনই মিহি তার হাতের কোল্ড ড্রিঙ্কসের বাকি অংশটুকু আমার মাথার উপর ঢেলে দিল। তারপর বলতে লাগলো, অনেক গরম তো, নে এখন একটু মাথাটা ঠান্ডা কর, আর ঠান্ডা মাথায় চশমা খোঁজ। আর শোন, কাল থেকে যদি তোকে আমাদের সাথে লাগতে দেখি, তবে ওই চশমার মতো তোর হাড়গুঁড়ো গুঁড়ো করে দিব। আমাদের স্ট্যান্ডার্ডের সাথে তোর মতো বস্তির ছেলে যায় না। আমার সারা শরীর দিয়ে মিষ্টি শরবত গড়িয়ে পড়ছে, শার্টটা লেপটে গেছে শরীরে। আমি শুধু অনুভব করছিলাম আমার দুচোখ বেয়ে নোনা জল নামছে, কিন্তু আমি একটা শব্দও করলাম না। ভাঙা চশমাটা হাতে নিয়ে আমি উঠে দাঁড়ালাম। ওরা ওখান থেকে চলে যাওয়ার পর বাথরুমে গিয়ে মাথা আর মুখ ধুয়ে নিলাম। আয়নায় নিজের লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ যারা আমার দারিদ্র নিয়ে হাসছে, একদিন তারা আমার সাফল্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবে। দুপুরে বাসায় ফিরলাম। আব্বু দোকানে ছিলেন, কিন্তু আম্মু আমাকে এই অবস্থায় দেখে আটকে উঠলেন। তারপর বললেন, কিরে বাজান, তোর শার্ট ভেজা কেন, আর চশমাটা এমন ভাঙা কেন? আমি আজকেও সবকিছু লুকালাম আর হাসি মুখে বলে দিলাম, কিছু না আম্মু, রিক্সা থেকে নামার সময় পড়ে গিয়েছিলাম, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আম্মুর কাছে মিথ্যা বলার সময় আমার বুকটা ফেটে যাচ্ছিল। ঘরে গিয়ে ভাঙা চশমাটা যখন হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিলাম, তখন আব্বুর ঘাম ঝরানো পরিশ্রমের অপমানটা আমাকে বিঁধছিল। সেই রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। দুচোখ বন্ধ করলেই মিহির সেই নিষ্ঠুরতা আর আকাশের দম্ভ ভরা কথাগুলো কানে বাজছিল। পরদিন সকালে আব্বু আমাকে ডেকে হাতে কিছু টাকা দিলেন আর বললেন, এই নে বাজান, তোর চশমাটা তো ভেঙে গেছে শুনলাম, এটা দিয়ে নতুন একটা ভালো ফ্রেমের চশমা বানিয়ে নিস, সাবধানে চলাফেরা করবি। আমি জানি এই টাকাগুলো জমাতে আব্বুর কত কাপ চা বিক্রি করতে হয়েছে। আমি টাকাটা নিয়ে কলেজে গেলাম, কিন্তু ক্লাসে ঢোকার সাহস পাচ্ছিলাম না। শেষমেশ ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট পর পেছনের দরজা দিয়ে চুপি চুপি গিয়ে বসলাম। ক্লাস শুরু হলো। স্যার মানুষটা খুব গম্ভীর। ক্লাসে ঢুকেই বোর্ডে একটা বিশাল গাণিতিক সমস্যা, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের একটা কঠিন ম্যাথ লিখতে শুরু করলেন। পুরো ক্লাস নীরবতা। স্যার মার্কার নামিয়ে রেখে চশমাটা নাকের ডোগায় নামিয়ে পুরো ক্লাসের দিকে তাকালেন। তারপর গম্ভীর স্বরে বললেন, কেউ কি আসো এটা সমাধান করার মতো? পুরো ক্লাসের সবাই একে অপরের দিকে চাওয়াচাই করছে। আকাশ আর মিহি, যারা সামনের বেঞ্চে বসে সবসময় ভাব দেখায়, তারাও খাতা উল্টে পাল্টে দেখছে, কিন্তু কারোরই সাহস হচ্ছে না পড়ে যাওয়ার। আকাশ তো ফিসফিস করে মিহিকে বলছে, আরে স্যার কি পাগল হয়েছেন? এইসব তো 3rd ইয়ারের ম্যাথ, আমি এই ম্যাথটা পারবো। বুকের ভেতরটা কাঁপছে, হাতটা বারবার পকেটে চলে যাচ্ছে। একবার ভাবলাম থাক, আবার যদি অপমানিত হই, কিন্তু পরক্ষণেই আব্বুর সেই ঘামে ভেজা মুখটা মনে পড়লো। আমি খুব ধীর গতিতে কাঁপা কাঁপা হাতে পেছনের বেঞ্চ থেকে হাত তুললাম। স্যার অবাক হয়ে আমার দিকে তাকালেন আর বললেন, হ্যাঁ তুমি পেছনে যে বসে আছো, সামনে এসো। আমি যখন উঠে দাঁড়ালাম, ক্লাসে একটা গুঞ্জন শুরু হলো। আকাশ হো হো করে হেসে উঠে বলল, স্যার ও তো ঠিক মতো চশমা ছাড়া বোর্ডই দেখতে পায় না, ও আবার কি ম্যাথ করবে? মিহি মুখ টিপে হেসে বলল, স্যার ওর প্যান্ট নষ্ট হয়ে যাবে ম্যাথ করতে গেলে। স্যার বলল, সাইলেন্স প্লিজ। সবাই চুপ করে গেল। আমি কোনো কথা না বলে সামনে গেলাম। স্যারের হাত থেকে মার্কারটা নিলাম।
ক্লাসের সবাই বিদ্রুপ মেশানো হাসি আমার কানে বাজতে লাগলো, কিন্তু বোর্ডে চোখ দিতেই আমি সব ভুলে গেলাম। আমার মাথায় শুধু ঘুরছিল আমাকে পারতেই হবে। প্রায় 5 মিনিট একটানা বোর্ডে লিখলাম। শেষ লাইনটা লিখে যখন মার্কারটা রাখলাম তখন পুরো ক্লাসের নীরবতা। স্যার বোর্ডে লেখাগুলোর দিকে হা করে তাকিয়ে আছেন। স্যার আমার দিকে ফিরে কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার বললেন, অবিশ্বাস্য, তুমি শুধু সমাধানই করনি, বরং শর্টকাট যে মেথড ব্যবহার করছো সেটা আমি নিজেও ভাবিনি। এই ছেলে, তোমার নাম কি? আমি মাথা নিচু করে বললাম, স্যার রাকিব। স্যার আমার পিঠে হাত রেখে সবার সামনে বললেন, সবাই দেখো, একেই বলে মেধা। পোশাক বা আভিজাত্য দিয়ে মানুষ বড় হয় না। সে আজ আমাদের সবাইকে প্রমাণ করে দিল। আমি তোমার প্রতি অনেক গর্বিত। পুরো ক্লাস করতালিতে ফেটে পড়লো। আমি কোনো মতে মাথা নিচু করে আবার পিছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। মিহি আর আকাশের দিকে তাকিয়ে দেখলাম তাদের মুখগুলো অপমানে কালো হয়ে গেছে। তারা যেন বিশ্বাসই করতে পারছে না যে তাদের ভাষায় এই বস্তির ছেলেটা পুরো ক্লাসের সামনে হিরো হয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পর ক্যাম্পাস থেকে বের হয়ে এলাম। তখন দেখলাম আকাশ আর মিহি এক কোণে দাঁড়িয়ে গজগজ করছে। আমাকে দেখে আকাশ তপ্ত চোখে তাকালো। মিহি তার ব্যাগটা সজোরে কাঁধে ঝুলাতে ঝুলাতে ফিসফিস করে আকাশকে বলল, এই অপমান আমি ভুলবো না আকাশ। এই খ্যাত ছেলেটা সবার সামনে আমাদের ছোট করলো। ওর জন্য এমন একটা ব্যবস্থা করতে হবে যেন ও আর এই কলেজে মুখ দেখাতে না পারে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই 500+ কপি লিঙ্ক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।